তাহলে আমরা দেখলাম প্রাসঙ্গিক আলোচনা, আমরা ধারাভিত্তিক আলোচনায় চলে যাব। কে কোন জেলা থেকে যুক্ত আছেন সবাই শেয়ার করে দিবেন, যেন সকল আইনের শিক্ষার্থী বার কাউন্সিল পরীক্ষার্থী আছেন তারা ক্লাসটা দেখার সুযোগ পান। ওকে, আমরা এক ধারাতে যে বিষয়টা বরাবর বলে থাকি, প্রথম ধারা এই আইন দণ্ডবিধি নামে অভিহিত হবে সমগ্র বাংলাদেশের পরিব্যাপ্তি এবং 1862 সালের 1 জানুয়ারি হতে এই আইনটি কার্যকর হবে। এটা হচ্ছে প্রথম ধারার বিষয়। এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধারা আমরা এখানে পড়ব। দুই ধারাতে বলছে, দেখুন, বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত অপরাধের শাস্তি। ধারা 2-এ বলা হচ্ছে, এই যে বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র একাই, আমি তাকাতে পারি না মানচিত্র, যাক যেভাবে ধরেন এটা দিলাম বাংলাদেশ, এটাই বাংলাদেশ। ওকে, হয়েছে না? ধরেন এটা বাংলাদেশ, হ্যাঁ এটা বাংলাদেশ। এর ভিতরে যে অপরাধগুলো হবে তার শাস্তি করতে পারবে প্যানাল কোড অনুযায়ী যদি কোনো অপরাধ সংগঠন করে বাংলাদেশের অভ্যন্তরে, এর ভিতরে, এটাই হচ্ছে দুই ধারা। এখানে বলছে দুই ধারা কোথায়, যে বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত অপরাধের শাস্তি বাংলাদেশের মধ্যে এই বিধির আওতায়, মানে এই দণ্ডবিধির আওতায় প্রণীত বিধানের পরিপন্থী, মানে এই দণ্ডবিধিতে যে অপরাধের শাস্তির কথা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের ভিতরে দণ্ডবিধির ধারার যে অপরাধ, এই অপরাধের অধীনে কোনো অপরাধ সংগঠন করে, তাহলে কি করা যাবে? এই দণ্ডবিধির আওতায় তার শাস্তির ব্যবস্থা করা যাবে, তাকে শাস্তি দেওয়া যাবে বাংলাদেশের ভিতরে। দুই ধারা, তাহলে দুই ধারাতে হচ্ছে বাংলাদেশের ভিতরে অপরাধ করলে, বাংলাদেশ এর ভেতরে অপরাধ এর শাস্তি। সংক্ষেপে মনে রাখেন যে বাংলাদেশের ভিতরে অপরাধ করলে শাস্তি, যদি পেনাল কোডের অধীনে কোনো পেনাল কোডের পরিপন্থী কাজ করে, তাহলে সেটা হয়ে যাবে দুই ধারা। তিন ধারাটা আমরা পড়ব। এই যে আমরা বাংলাদেশের একটা মানচিত্র না হোক, আমি তো আঁকাইছি এই মানচিত্রের বাহিরে আপনি কোনো অপরাধ করলেন, তাই না? বাংলাদেশের বাহিরে সংঘটিত অপরাধের শাস্তি, এর বাহিরে বাংলাদেশের সীমানার বাহিরে যদি কেউ কোনো অপরাধ সংগঠন করে, তার শাস্তির ব্যবস্থাটা কি রকম? এই বিষয়টা হচ্ছে এরকম, যত্র ধারার বিধান মোতাবেক বাংলাদেশের কোনো নাগরিক বিদেশ অবস্থানকালে দণ্ডবিধির পরিপন্থী কোনো কাজ বা অপরাধ করলে সেক্ষেত্রে তাকে শাস্তির আওতায় আনা যাবে। অর্থাৎ অপরাধটি তিনি বাংলাদেশের মধ্যে সংগঠিত হলে যেভাবে বিচার করা হতো সেরকম। ধরেন করিম নামক একজন ব্যক্তি কি করলেন, হ্যাঁ তিনি আরব আমিরাতে থাকেন, তিনি আরব আমিরাতে এমন একটা অপরাধ করলেন যে অপরাধটা বাংলাদেশে করলে, এর ভিতরে করলে একটা শাস্তি দেওয়া যেত, এই পেনাল কোডের পরিপন্থী তিনি কি করলেন, আরব আমিরাতে করলেন, তাহলে তাকে কি করা যাবে? পেনাল কোড অনুযায়ী বাংলাদেশে তাকে শাস্তির ব্যবস্থা করা যাবে। ওকে, চার ধারাটা আমরা একসাথে পড়ে ফেলতে পারি। চার ধারা, এই চার ধারাটাও কিন্তু বাংলাদেশের সীমানার বাহিরে। যেমন ধরেন এটাও সেম তিন ধারার মতোই। এটা হচ্ছে যে বাংলাদেশে যেমন ধরেন বিমান, হ্যাঁ বিমানে আপনি অবস্থান করতেছেন, কোনো জাহাজ, এরকম যে যদি কোনো জাহাজে অবস্থান করা অবস্থায় আপনি বাংলাদেশের নাগরিক অথবা বিমানে অবস্থান করেন, এমন একটা অবস্থায় যখন আপনি কোনো অপরাধ সংগঠন করেন, তখন কিন্তু এই চার ধারায় বলা হচ্ছে রাষ্ট্রের সীমানার বাহিরে সংঘটিত অপরাধ সমূহের ক্ষেত্রে এই বিধির আওতা যে সম্প্রসারণ, এখানে বলছে বাংলাদেশের বাহিরে অবস্থিত কোনো জায়গায় বাংলাদেশি নাগরিক যদি হয়, এই নাগরিক যদি কোনো অপরাধ করে, তাহলে তাকে শাস্তির আওতায় আনা যাবে। বাংলাদেশে রেজিস্ট্রিকৃত কোনো বিমান, কোনো জাহাজ, এর ভিতরে যদি আপনি কোনো পেনাল কোডের পরিপন্থী কাজ করে থাকেন, তখনও কিন্তু আপনাকে এই পেনাল কোডের আইন অনুযায়ী আপনাকে শাস্তির আওতায় আনা যাবে। ওকে, সেকশন 3 কি বাংলাদেশের নাগরিক হবে? হ্যাঁ, এখানে তো তাই বলছে যে বাংলাদেশের বাইরে সংঘটিত কোনো ব্যক্তি অপরাধের জন্য যে কোনো বাংলাদেশি আইন বলে তার বিচার করা গেলে বাংলাদেশের বাইরে সে ব্যক্তির কাজের জন্য এই দণ্ডবিধির অধীনে তার বিচার করা হবে, এবং কাজটি বাংলাদেশের ভিতরে সংঘটিত হলে যেভাবে বিচার করা হতো সেম ভাবে বিচার করা হবে। তাহলে অবশ্যই বাংলাদেশের নাগরিক
কারণ আপনি বাংলাদেশের নাগরিক যখন আপনি বাইরে যাবেন এইরকমই, কারণ বিদেশি নাগরিক যদি বিদেশে অপরাধ করে তাহলে সেটা তার ব্যাপার, ওই বিদেশের আইন অনুযায়ী হবে। বাংলাদেশের নাগরিকের কথা এখানে আপনাকে ধরতে হবে, যে বাংলাদেশে আপনি যে অপরাধটা করলে যে শাস্তির আওতায় আনা যেত, আপনি বাংলাদেশের বাহিরে করছেন, তাহলে পেনাল কোডের অনুযায়ী এই শাস্তিটা আপনাকে দেওয়া যাবে। তাহলে আমরা 2, 3, 4 এই ধারাটা এখান থেকে আমরা এইভাবে শিখে ফেলতে পারি। 2 ধারাতে বলছে বাংলাদেশের ভিতরে পেনাল কোডের পরিপন্থী কোনো কাজ সংগঠন করলে আপনি শাস্তির আওতায় পেনাল কোডে আনতে পারবেন। তবে অবশ্যই পেনাল কোডের যে ধারাগুলো, যে অপরাধগুলোর কথা ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে, অবশ্যই এটা এর ভিতরে হতে হবে। 3 ধারাতে বলছে বাংলাদেশের বাইরে। 4 ধারাতে আমরা সেম মিলিয়ে পড়ব বাংলাদেশের রেজিস্ট্রিকৃত কোনো বিমান, কোনো জাহাজ অবস্থানকালে যখন আপনি কোনো অপরাধ সংগঠন করবেন। ওকে, দণ্ডবিধির 4 ধারা 2টি ক্ষেত্রে প্রয়োগ করা যায়। এখানে একটা ব্যাখ্যা আমি মনে রাখতে বলবো, যে বাংলাদেশের বাইরে যে কোনো স্থানে বাংলাদেশের নাগরিক কর্তৃক কোনো অপরাধের বিচার। 4 ধারাতে এই ব্যাখ্যাটা আপনারা পড়বেন, যা বাংলাদেশের বাইরে কোনো স্থানে বাংলাদেশের কোনো নাগরিক হতে পারে, অথবা বাংলাদেশের নিবন্ধিত কোনো জাহাজ বা কোনো বিমানে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ সংগঠন করে, বাংলাদেশের ফৌজদারি আদালত থাকবে যখন উক্ত অপরাধীকে বাংলাদেশে পাওয়া যাবে। ওকে, দণ্ডবিধির 4 ধারাটা 188 ফৌজদারি কার্যবিধির সাথে মিল আছে, এটা মনে রাখবেন। এই যে 4 ধারা প্লাস হচ্ছে সিআরপিসির 188 ধারা, অর্থাৎ বাংলাদেশের বাহিরে সংঘটিত অপরাধের শাস্তি। ওকে, কঠিন কিছু না, এখান থেকে উদাহরণগুলো পড়ে নিতে পারেন। একটা উদাহরণ হচ্ছে এরকম, যে বাংলাদেশের একজন নাগরিক, সে জাপানে খুনের অপরাধ সংগঠন করে বাংলাদেশের যে কোনো স্থানে যেখানে তার সন্ধান পাওয়া যাবে, খুনের দায়ে তার বিচার শাস্তির ব্যবস্থা করা যাবে। এই যে ব্যাখ্যা, হ্যাঁ, উদাহরণগুলো পেনাল কোড আপনাকে বুঝতে হলে অবশ্যই উদাহরণগুলো সুন্দরভাবে বুঝতে হবে। আরেকটা উদাহরণ হচ্ছে, বি একজন ইউরোপিয়ান ব্রিটিশ প্রজা, সে রংপুরে একটি খুনের অপরাধ সংগঠন করে। যে ব্রিটিশ একজন নাগরিকের কথা এখানে বলছে, যে তিনি বাংলাদেশে একটা খুন করলেন, বাংলাদেশে যে কোনো স্থানেই তাকে পাওয়া যাবে, খুনের দায়ে তার শাস্তি বিচার করা যাবে। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম 2টা উদাহরণ পরে, যে বাংলাদেশের নাগরিক, হ্যাঁ, অন্যত্র যদি কোথাও খুন করে, সেটা বাংলাদেশের যে জায়গায় তাকে পাওয়া যাক, বাংলাদেশের পেনাল কোড অনুযায়ী তাকে বিচারে সুপর্দ করা যাবে। হতে পারে ইন্ডিয়ার একজন নাগরিক, ইংল্যান্ডের একজন নাগরিক যদি বাংলাদেশে কোনো অপরাধ করে, সেটা যদি হয় পেনাল কোডের অপরাধের সাথে সম্পৃক্ত, তাহলে বাংলাদেশের যে কোনো স্থানে যাকে তাকে পাওয়া যাবে, তাকে বিচার করা যাবে। ওকে, আরেকটা কথা পেনাল কোডে বলিনি, পেনাল কোডটা কিন্তু আমরা বললাম যে কমন ল, হ্যাঁ, সাধারণ জেনারেল ল। এখন একটা কথা মনে রাখবেন, সাধারণ আইন জেনারেল ল এবং হ্যাঁ বিশেষ আইন, কিছু আছে বিশেষ আইন এবং সাধারণ আইন, এই কথাটা একটু মনে রাখবেন। সাধারণ আইন এর মধ্যে যদি বিরোধ দেখা দেয়, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে বিশেষ বা স্পেশাল পাওয়ার, মানে স্পেশাল যে আইনগুলো, বিশেষ আইন, যেমন পরবর্তীতে আমরা দেখতে পাই যে 1974 সালের বিশেষ ক্ষমতা আইন আছে, নারী শিশু নির্যাতন দমন, হ্যাঁ, আইন আছে, এগুলো হচ্ছে বিশেষ আইন। আর সাধারণ আইন হচ্ছে পেনাল কোড, দণ্ডবিধি, যে পেনাল কোড, ফৌজদারি কার্যবিধি, মানে ইত্যাদি ইত্যাদি কমন। কিন্তু এই যে 74 সালের বিশেষ ক্ষমতা আইন, নারী শিশু দমন আইন, তারপরে হচ্ছে এই যে আপনার মানব পাচার আইন, হ্যাঁ, এরকম স্পেশাল কিছু আইন আছে, স্পেশাল, বিশেষ। এর মধ্যে বিরোধ দেখা দিল। আমি সিম্পল একটা কথাই বলি, যে এই যে আমরা 375 ধারা ধর্ষণ, এই যে ধর্ষণের যে সংজ্ঞাটা 375 ধারাতে আমরা পাই, কিন্তু 76 ধারাতে কিন্তু এই ধর্ষণের শাস্তির কথা বর্ণিত আছে। পাশাপাশি কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালে যে আইনটা প্রণয়ন হয়, এই 2000 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-1 ধারাতে কিন্তু এখানে ধর্ষণ এর শাস্তির কথা বর্ণিত আছে। ধর্ষণের শাস্তি কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। এখন দেখেন, নারী শিশু নির্যাতনে কিন্তু এর শাস্তি আছে ধর্ষণের। 375 ধারা সংজ্ঞা, 76 ধারাতে শাস্তির কথা বর্ণিত আছে ধর্ষণের।
কিন্তু এখন কিন্তু মামলাগুলো করা হচ্ছে কোথায়? নারী শিশু নির্যাতন দমন আইনে, কারণ সেটা স্পেশাল ল। কমন ল এবং স্পেশাল ল এর মধ্যে বিরোধ দেখা দিলে স্পেশাল ল প্রাধান্য পাবে। ক্লিয়ার? বিরোধ দেখা দিলে স্পেশাল ল, বিশেষ যে আইনগুলো সেগুলো প্রাধান্য পাবে। এটাই হচ্ছে মূল বিষয়, আমি আপনাদেরকে বললাম। ওকে, তাহলে আমরা 1, 2, 3, 4 ধারা পর্যন্ত শিখে ফেললাম। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে 6 ধারাটা অনেকেই বুঝেন না। 6 ধারাটা বলছে বিধির সংজ্ঞা অনুসারে অর্থ ব্যতিক্রম সমূহের সাপেক্ষে হবে। 6 ধারাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমরা পেনাল কোডে কিছু ব্যতিক্রম ধারা আছে, পেনাল কোডের কিছু ব্যতিক্রম আছে। পেনাল কোড কিরকম ব্যতিক্রম? এই পেনাল কোডটা কিন্তু শাস্তির সংজ্ঞা এবং পরিমাণ কথা বলছে। শাস্তির যে পরিমাণ, একটা অপরাধ করবেন তার পরিমাণটা কত, আপনি চুরি করলে কতটুকু শাস্তি, ডাকাতি করলে কতটুকু শাস্তি, ধর্ষণ করলে কতটুকু শাস্তি, যদি কাউকে মারপিট করেন কতটুকু শাস্তি, এই শাস্তির কথাগুলো বলা আছে। ওকে, এখন দেখেন সকল ধারায় কিন্তু এই পেনাল কোড শাস্তির কথা বর্ণিত নাই, কিছু ব্যতিক্রম আছে, কিছু ব্যাখ্যা আছে। যদি বলি 4th অধ্যায়ের কথাই বলি, 4th অধ্যায়ের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে যে এই পেনাল কোডে যত শাস্তির কথা আপনি দেখেন না কেন, আপনি যখন এই পেনাল কোড অনুযায়ী একজন অপরাধীকে শাস্তি দিতে যাবেন তখন কিন্তু এই 4th অধ্যায়ের যে সাধারণ ব্যতিক্রমের কথা বলা হচ্ছে, 4th অধ্যায়টা কিন্তু সাধারণ ব্যতিক্রম, জেনারেল এক্সেপশন, ব্যতিক্রম। অর্থাৎ একটা অপরাধ কখন আপনি মনে হবে অপরাধ, কিন্তু পেনাল কোড অনুযায়ী সেটা অপরাধ না, আপনার শাস্তি ভোগ করতে হবে না। স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে হ্যাঁ এটা তো অপরাধ, কিন্তু 4th অধ্যায় আমরা যখন আলোচনা করব দেখব অনেকগুলো ব্যতিক্রমের কথা বলা হচ্ছে। যেমন ধরেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে একজন গুলি করলো, তাকে কি করলো, হত্যা করলো, সেটা কিন্তু আমরা এখানে দেখি জেনারেল এক্সেপশনে বলছে এটা অপরাধ না, শাস্তি হবে না, কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেটা করা হয়েছে। আমরা যদি দেখি যে পাগলের কাজ, 9 বছরের নিম্নে কোনো শিশুর কাজ অপরাধ না, 9 বছরের নিম্নে একজন শিশু একজনকে মার্ডার করলো, তাকে কি শাস্তির আওতায় আনা যাবে? এই যে 4th অধ্যায়ে কিন্তু এই সাধারণ ব্যতিক্রমগুলো আমরা দেখতে পাবো, পড়বো পরবর্তী ক্লাসগুলোতে। এই যে 6 ধারা, এই 6 ধারাটাই হচ্ছে এটা যে পেনাল কোডে যতটি দণ্ড, যতগুলো সংজ্ঞা যাই পড়ি না কেন সবগুলো 4th অধ্যায়ের সাধারণ ব্যতিক্রম অনুযায়ী পড়তে হবে, করতে হবে, প্রয়োগ করতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়। আমি পড়ে শোনাচ্ছি যে এই বিধির সর্বত্র সকল অপরাধের প্রতিটি সংজ্ঞা, প্রতিটি দণ্ড এবং অনুরূপ সংজ্ঞা বা দণ্ড বিধানের প্রত্যেকটি উদাহরণের অর্থ সাধারণ ব্যতিক্রম সমূহ শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত ব্যতিক্রম সমূহের সাপেক্ষে হবে, যদিও উক্ত ব্যতিক্রম সমূহ অনুরূপ সংজ্ঞা, দণ্ডবিধি বা উদাহরণে পুনরায় উল্লেখ করা না হয়। অর্থাৎ এক কথায় যে আপনি যাই করেন না কেন এই দণ্ডবিধি অনুযায়ী একটা শাস্তি দিতে যাচ্ছেন, অবশ্যই ব্যতিক্রমগুলোকে চিন্তা করে দিতে হবে। ওকে, এটা হচ্ছে মূল বিষয়। ওকে, তারপরে আমরা কোন কোন বিষয়গুলো পড়বো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়বো। সবগুলো তো আর আমাদের মনে থাকবে না, প্রায় 511টি ধারা আমরা যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো পড়বো, যেগুলো থেকে প্রশ্ন হতে পারে। জানাত শারমিন 4 ধারা অপরাধের আওতা সম্প্রসারণ। অপরাধের আওতা সম্প্রসারণ আমরা অনেকগুলো সম্বন্ধে হচ্ছে আমরা জাজ পড়বো। জাজ 19 ধারাটা পড়বো, 21 ধারা পড়বো, সবগুলো পড়ার দরকার নাই, আমরা শুধু সংজ্ঞাগুলো মনে রাখবো। জজ বা বিচারক 19 ধারাতে আছে, জাজ বা বিচারকের সংজ্ঞা। তারপরে 20 ধারাতে আছে বিচারালয়, বিচারালয় বা কোর্ট। ওকে, দেখুন দুইটা একসাথে মিলিয়ে পড়ি। আবার 21 ধারাতে আছে সরকারি কর্মচারী, তিনটা একসাথে পড়ে ফেলি, সরকারি কর্মচারী। ওকে, দেখুন 19 ধারাতে যে বিষয়টা বলছে, যিনি আইনগতভাবে
ক্ষমতা প্রাপ্ত হয়ে বিচার কার্য পরিচালনা করেন তাকেই বলা হয় জাজ বা বিচারক। যিনি আইনগতভাবে ক্ষমতা প্রাপ্ত হলেন, ধরেন আমাদের জুয়েল স্যার, তিনি জুডিশিয়ারি দিলে একজন বিচারক হয়ে গেলেন পরীক্ষা দিয়ে, তিনি আইনগতভাবে ক্ষমতা প্রাপ্ত হয়ে একজন বিচারক। এটি হচ্ছে মূলত 19 ধারা। তাহলে 19 ধারার সংজ্ঞাটা কি? জাজের সংজ্ঞা, একটু মনে রাখুন, আর কিছু মনে রাখার দরকার নাই। 20 ধারায় বলা হচ্ছে বিচারালয় বা কোর্ট। বিচারালয় বা কোর্ট, যেখানে বিচারকগণ বিচার কার্য পরিচালনা করবেন, এমন স্থানই হচ্ছে বিচারালয় বা কোর্ট। ওকে, 21 ধারাতে আমরা বলবো পাবলিক সার্ভেন্ট বা সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী হচ্ছে মোট 11 শ্রেণীর কর্মচারীকে সরকারি কর্মচারী বলে। এমসিকিউ এর জন্য এইটুকুই যথেষ্ট। সরকারি কর্মচারী কয়জন? 11 জন। 11 জন, তাই না? 11 শ্রেণীর কর্মচারী সরকারি কর্মচারী, এইটুকু মনে রাখুন। প্রশ্ন যদি হয়, হতে পারে, নো প্রবলেম। 19 ধারা বিচারক, 20 ধারা বিচারালয়, 21 ধারা হচ্ছে সরকারি কর্মচারী, এইভাবে মনে রাখবেন। আমরা তারপরে চলে যাব কোথায়? 22 ধারা অস্থাবর সম্পত্তি। 22 ধারাতে হচ্ছে মুভেবল প্রপার্টি, অস্থাবর সম্পত্তির সংজ্ঞা দেওয়া হয়েছে। হ্যাঁ, মুভেবল প্রপার্টি, অস্থাবর সম্পত্তি বলতে জমি এবং ভূমির সাথে সম্পৃক্ত, মানে যেগুলো মুভ করা যায়, এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়, সেগুলোই হচ্ছে মুভেবল প্রপার্টি বা অস্থাবর সম্পত্তি, যেটা 22 ধারা। 23 ধারাতে আমরা একটু পড়বো, এটা খুবই গুরুত্বপূর্ণ। রংফুল গেইন এবং রংফুল লস, দুটা বিষয় এখানে বলা হচ্ছে। রংফুল গেইন মানে অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতি। 23 ধারাতে দুইটা সংজ্ঞা দেওয়া আছে। 23 ধারা, হ্যাঁ, অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতি। অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতি, দুইটা সংজ্ঞা এখানে। ক্ষতি, অবৈধ ক্ষতি, এই দুইটা সংজ্ঞা দেওয়া আছে। একটু শুধু দেখে নেবেন যে কোথায় আছে অবৈধ ক্ষতি এবং অবৈধ লাভ। অবৈধ ক্ষতি এবং অবৈধ লাভ, একটু সংজ্ঞাটা আমরা দেখে নিই। অবৈধ বা রংফুল লাভ গেইন, হ্যাঁ, অবৈধ লাভ। অবৈধ লাভ হচ্ছে বেআইনি ভাবে একটা সম্পত্তি আপনি অর্জন করলেন, যেটা আইনগত ভাবে আপনার কোনো অধিকার নাই। বেআইনি ভাবে, দেখা যাচ্ছে এই মোবাইলটা আমার টাকা দিয়ে কিনি নাই, দোকান থেকে কিনি নাই, জুয়েলের মোবাইল আমি ছিনাই এনেছি, সেটাই হচ্ছে আমার অবৈধ লাভ, রংফুল গেইন, অবৈধ লাভ। ওকে, তাহলে অবৈধ লাভ এটা বুঝলাম। তারপরে রংফুল লসটা কোনটা? এই যে জুয়েল যে তার বৈধ টাকার, পরিশ্রমের টাকার মোবাইলটা আমি নিয়ে এসে পড়লাম, তার একটা লস হলো না? এটাই তার লস, রংফুল লস। ওকে, তাহলে দুইটা সংজ্ঞা এখানে আছে, অবৈধ লাভ, অবৈধ ক্ষতি। আপনি যখন একটা সম্পত্তি অর্জন করবেন, সেটা যদি আইনগত ভাবে না হয়, আপনার নিজের সম্পত্তি না হয়, যেটা হেফাজতে রাখার আপনার আইনগত অধিকার নাই, সেটা হচ্ছে রংফুল গেইন। আর রংফুল লস হচ্ছে যেটা আপনি হারিয়েছেন। হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে এখান থেকে একটা প্রশ্ন মেবি করা হয়েছে নাকি, 24 ধারা থেকে একটা প্রশ্ন বিগত সালে করা হয়েছে। অসাধুভাবে, ডিসঅনেস্টলি, কোনো ব্যক্তি কোনো অবৈধভাবে লাভ ঘটাবার বা কারো অবৈধ ক্ষতি করার উদ্দেশ্যে কিছু করলে উক্ত ব্যক্তি তা অসাধুভাবে করছে। অসাধুভাবে, এটা তো আমরা বুঝি 24 ধারা, অসাধুভাবে, অসাধুভাবে 24 ধারা। দেখা যাচ্ছে যে আপনি বেআইনি ভাবে, অবৈধ ভাবে, অবৈধ পন্থায়, ঠিক আছে, অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে যখন কিছু কাজ করেন, সেটা হচ্ছে অসাধুভাবে। গালটি মাইন্ড এর কথা আমরা বলতে পারি যে অবৈধভাবে লাভ ঘটাবার উদ্দেশ্যে, যে আমি এই মোবাইলটা কিভাবে নেওয়া যায়, জুয়েলের কাছ থেকে কিছু কাজ করলাম যেটা অবৈধ। ওকে, অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি ঘটাবার উদ্দেশ্যে কিছু করলে উক্ত ব্যক্তি অসাধু ভাবে সেটা করেছে। এটাই হচ্ছে 24 ধারা, অসাধুভাবে। এইটার একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, দা প্যারাল কোড 1860 অনুসারে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো কিছু করলে কাজটি করেছে বলে গণ্য হবে অবৈধভাবে, অসাধুভাবে, বেআইনিভাবে, অন্যায়ভাবে। তাহলে এটা কি হবে? অসাধুভাবে। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো কিছু করলে সেটা হবে অসাধুভাবে, প্যানাল করে বলা হচ্ছে 24 ধারাতে। এই প্রশ্নটা বিগত সালে আমরা দেখতে পাই।
প্রতারণামূলক ভাবে 25 ধারা, কোন ব্যক্তি প্রতারণার উদ্দেশ্যে কিছু করলে উক্ত ব্যক্তি প্রতারণামূলক ভাবে করেছে বলে গণ্য হবে। 25 ধারাতে পড়বেন। হ্যাঁ, 25 ধারা প্রতারণামূলক ভাবে। 29 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ডকুমেন্ট বা দলিলের সংজ্ঞা। দলিল, এই দলিলের সংজ্ঞা আরো আমরা দেখতে পাই কোথায়? দ্য এভিডেন্স অ্যাক্টে। আর কোথায় আছে বলো? দলিল দেওয়ানিতে আছে। হ্যাঁ, দেওয়ানিতে দলিলের সংজ্ঞা আছে, সাক্ষ্য আইনের সংজ্ঞা আছে। আমরা পেনাল কোডের 29 ধারাতে প্রশ্ন হচ্ছে, আলিয়া ফারদৌসি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই টাইমেও আপনি শেয়ার দেওয়ার জন্য, যেহেতু পাবলিক ক্লাস শেয়ার দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলিয়া ফারদৌসিকে। আমাদের দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম জানাচ্ছি অনেক অনেক শুভকামনা। ওকে, জান্নাত শারমিন অসাধুভাবে। হ্যাঁ, ডকুমেন্ট বা দলিল এর সংজ্ঞাটা কোথায় আছে একটু বলবেন? পেনাল কোডে 29 ধারাতে, এভিডেন্স অ্যাক্টে কোথায় বর্ণিত আছে আমাকে একটু জানান। তার পূর্বে আমরা দলিলটা কি জেনে নেই। দলিল হচ্ছে এমন একটা বস্তুর উপর কোনো রেখা, কোনো চিহ্ন, কোনো অক্ষর, এমন একটা বিষয় যদি থাকে সেটাই দলিল। হ্যাঁ, এটা এইভাবে, দলিল কথাটি এমন কোনো বস্তুকে বোঝায় যে বস্তুর উপর অক্ষর, সংখ্যা, চিহ্ন দ্বারা অথবা অনুরূপ একাধিক উপায়ে প্রকাশিত বা বর্ণিত কোনো বিষয় যেটা সাক্ষ্য বা প্রমাণ হিসেবে উক্ত বস্তুটি প্রস্তুত করা হয় বা প্রমাণ হিসেবে উক্ত বস্তুটি ব্যবহার হয়। সিম্পল বিষয়, যে ধরেন একটা পাথর, এই পাথরে আমি একটা চিহ্ন আঁকিয়ে দিলাম, সেটাও একটা দলিল হিসেবে গণ্য হবে। ওকে, দেখা যাচ্ছে একটা চিরকুট, এটা একটা দলিল হিসেবে গণ্য হবে, যেটা একটা মোকদ্দমার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় হিসেবে সেটা সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে উপস্থাপন করা যায়। একটা পাথরে যদি আপনি একটা চিহ্ন আঁকান, সেটাও দলিল। দেয়ালে যখন আপনি একটা ছবি আঁকাবেন, সেটাও একটা ডকুমেন্ট বা দলিল। অনেকে ব্যঙ্গচিত্র আঁকান, সেটাও একটা দলিল। ব্যঙ্গচিত্র এটাও একটা দলিল। হ্যাঁ, তাজিমুল হুদা 3 ধারা, তাজিমুল হুদা 3 ধারা। ওকে, অসংখ্য ধন্যবাদ তাজিমুল হুদা। আমরা দেখতে পাচ্ছি দলিল সংজ্ঞা। ওকে, দলিলের সংজ্ঞা 3টা আইনে আমরা দেখতে পাই। সাক্ষ্য আইন, পেনাল কোড, জেনারেল ক্লজেস অ্যাক্ট, এখানেও দলিলের সংজ্ঞা আছে। সব দলিল একটাই। হ্যাঁ, সকল আইনে যেভাবে সংজ্ঞা, একটা সংজ্ঞা শিখলে আপনারা সকল সংজ্ঞা, সকল আইনে এটা ব্যবহার করতে পারবেন। দলিলের যে সংজ্ঞাটা সকল আইনে একইভাবে দেওয়া আছে। ওকে, আমরা এর মাঝখানে কোন কোন ধারাটি পড়বো? দলিল পড়লাম। মূল্যবান জামানত, ভ্যালুয়েবল সিকিউরিটি, ভ্যালুয়েবল সিকিউরিটি, মূল্যবান জামানত 30 ধারা, মূল্যবান জামানত 30 ধারা মূল্যবান জামানতের কথা বলছে। ওকে, মূল্যবান জামানত সবচেয়ে বিষয় হচ্ছে অ্যাক্ট বা অমিশন। 33 ধারাতে 2টা সংজ্ঞা, অ্যাক্ট কাজ, হ্যাঁ অ্যাক্ট, এবং ওমিশন। ওমিশন, ওমিশনের বানানটা দেখি, ওমিশন বা বিচ্যুতি। এই 2টা সংজ্ঞা মনে রাখবেন, অ্যাক্ট এবং ওমিশনের সংজ্ঞা 33 ধারা। আমি যেভাবে পড়াচ্ছি এগুলো শিখে রাখেন, বাকিটুকু পড়ার দরকার নাই। দেখেন, কাজ বলতে এমন কাজ হিসেবে কাজসমূহের সমষ্টিকে বোঝাবে। অর্থাৎ আপনি যাই করেন সেটাই কাজ। কাজের সমষ্টি হচ্ছে কাজ, যেটা 33 ধারাতে আছে, অ্যাক্ট, কাজ। ওকে, বিচ্যুতি বলতে একক বিচ্যুতি হিসেবে বিচ্যুতি সমূহের সমষ্টিকে বোঝাবে। আপনাকে একটা কাজ করার জন্য বললো, আপনি সেটা করলেন না, সেটাই হচ্ছে বিচ্যুতি। বিচ্যুতি সমষ্টিকেই অমিশন বলে বা বিচ্যুতি বলে। সংজ্ঞাটুকু মনে রাখবেন, 33 ধারাতে একদম অমিশনের সংজ্ঞা, 30 ধারাতে হচ্ছে মূল্যবান জামানতের কথা বলা হচ্ছে। ওকে, লেস ইম্পর্টেন্ট, তবুও আপনারা একটু মনে রাখবেন এগুলো। আমরা 1 থেকে 33 পর্যন্ত যে ধারাটুকু পড়াইলাম, এখানে দেখুন কোন কোন ধারা পড়াইছি। 2 ধারা বাংলাদেশের ভিতরে অপরাধ করলে শাস্তি, 3 ধারা বাংলাদেশের বাহিরে অপরাধ করলে শাস্তি, 4 ধারাতে পড়লাম বাংলাদেশের বাহিরে, তবে বাংলাদেশের রেজিস্ট্রিকৃত কোনো জাহাজ, কোনো বিমান, এরকম কোনো কিছুতে যদি কেউ অপরাধ করে সেটার শাস্তি। 6 ধারাটা পড়ছি পেনাল কোড অনুযায়ী যত প্রকার অপরাধের ব্যাখ্যা, শাস্তি যাই বর্ণনা করেন 4th অধ্যায় অথবা সাধারণ ব্যতিক্রম
অনুসারে করতে হবে। তারপরে আমরা এক লাফে চলে গেলাম কোথায়? 19 ধারাতে। এখানে বলা হচ্ছে জজের সংজ্ঞা। 20 ধারাতে আমরা পড়লাম বিচারালয়ে, জজ যেখানে বৈশা বিচার কার্য পরিচালনা করবেন সেটার সংজ্ঞা। 21 ধারাতে কি পড়েছি? 21 ধারাতে পড়েছি পাবলিক সার্ভেন্ট, 11 জন সরকারি কর্মচারী। তারপরে আমরা কি পড়লাম? 22 ধারা পড়ছি অস্থাবর সম্পত্তি। 23 ধারাতে দুইটা সংজ্ঞা পড়ছি, রংফুল লস, রংফুল গেইন। তারপরে আমরা কি পড়লাম? অসাধু ভাবে 24। 25-এ পড়লাম প্রতারণামূলক ভাবে। 29 ধারাতে পড়লাম দলিল বা ডকুমেন্ট। 33 ধারা পড়লাম মূল্যবান 33 ধারা মূল্যবান জামানত। 33 ধারা পড়লাম। এগুলো আন্ডারলাইন করে রাখেন, আমি যেগুলো বলতেছি এগুলোই গুরুত্বপূর্ণ, বাকিগুলো পড়ার দরকার নাই। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের আলোচনার একটা ধারাতে চলে যাব, 34 ধারা। তারপরে পূর্বে একটু দেখে নেই কে কে ঘুমিয়ে যাচ্ছেন, কার কার বোরিং লাগতেছে যে স্যার কি পড়াইতেছে কিছুই বুঝতেছি না, একটু জানাবেন। এই পর্যন্ত যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন। ওকে, ফাতিন হাসান দীপ, কোন বস্তুর উপর অঙ্কন, লিখন বা চিত্রাঙ্কন যা কোথায় না কোথায়, কোথাও না কোথাও, যাই হোক কোথায় না কোথায়, কোথাও বানানো হয় নাই, প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। হ্যাঁ, ভালো একটা সংজ্ঞা। ফাতিন হাসান দীপ 30-এ মূল্যবান জামানত, 33-এ এক বা অমিশন। হ্যাঁ, এইভাবে শিখে রাখবেন। ওকে, আমরা চলে যাব কোথায়? আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ধারা, যে ধারাটা হচ্ছে যৌথ দায়, পরার্থ দায়, বা 33 থেকে 38 পর্যন্ত আমরা এখন আলোচনা করব। যৌথ দায় খুবই গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনাটি। যারা যুক্ত আছেন মনোযোগ সহকারে শুনবেন, ক্লাসটা শেয়ার করে দিবেন। স্যার ক্লিয়ার শুনেছি স্যার, জান্নাত শারমিন শুনছি। ওকে, কোনো প্রশ্ন থাকলে করবেন। ওকে, তাহলে আলোচনা করতে যাচ্ছি যৌথ দায় বা পরার্থ দায়। যৌথ দায় অথবা পরার্থ দায়, এটা আবার কি? পরার্থ দায় অর্থাৎ ধরেন আমি আর জুয়েল, আমি একটা অপরাধ করে ফেলছি, জুয়েলও আমার সাথে ছিল, আমি একজনকে হত্যা করলাম, এই দোষটা জুয়েলও কাঁধে নিতে হবে, এমন কিছু পরিস্থিতির কথা আমি এখন বলবো। সেটাই হচ্ছে পরার্থ দায় বা যৌথ দায়। এই যৌথ দায় এমন একটা বিষয় যেখানে আপনি সরাসরি একজনকে হত্যা করবেন না, তবুও আপনাকে হত্যার দায়ে শাস্তি দেওয়া যাবে। তবে শর্তগুলো আমরা পড়বো, জানবো কখন যৌথ দায় হয়, কখন পরার্থ দায় হয়। সেকশন 34 পেনাল কোড, যেটা নিয়ে বিখ্যাত একটা মামলা আমরা আলোচনা করব পরার্থ দায়ের শর্তাবলী। হ্যাঁ, আলোচনা করব পরার্থ দায় কখন কখন ব্যতিক্রম হয়। এখানে আমরা 34 থেকে 38 ধারা পর্যন্ত এই পরার্থ দায় বা যৌথ দায় সম্পর্কে আলোচনা করব। এখন 34 ধারাতে যে বিষয়টা বলা হচ্ছে, অ্যাক্ট ডান বাই সেভারাল পারসন ইন, হ্যাঁ এটা আমরা 34 ধারাটা লিখে ফেলি। 34 ধারা, এখানে যে বিষয়টা বলা হচ্ছে, কতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায় পূরণ করতে কৃত কার্যাবলী। কতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায়ে, দেখেন এই কথার মধ্যে সকল কিছু লুকায়িত। একই অভিপ্রায়ে, কতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায় পূরণ কল্পে কৃত কার্যাবলী। দেখেন এইটুকু যদি আপনি জানা থাকে, সকল কিছু এখানে স্পষ্ট আয়নার মতো হয়ে যাবে। দেখুন তাহলে কি রকম, আমি একটা উদাহরণ দিই প্রথম। যেমন ধরেন রহিম, করিম বা আমাদের জুয়েল, তিনজন ব্যক্তি। এই তিনজন ব্যক্তি অবশ্যই থাকতে হবে, অথবা কমপক্ষে 2 জন। তাহলে অবশ্যই কতিপয় ব্যক্তি, এখানে যে বিষয়টা বলছে, এখানে শর্তগুলো কি কি, শর্তগুলো আমরা দেখি। কমপক্ষে 2 জন ব্যক্তি থাকতে হবে, কমপক্ষে 2 জন ব্যক্তি অংশগ্রহণ থাকতে হবে। তাদের উদ্দেশ্য কি হতে হবে? তাদের উদ্দেশ্য হতে হবে অপরাধ, মানে তাদের কমন ইন্টেনশন থাকতে হবে। কমন ইন্টেনশন
তাদের সকলের একই উদ্দেশ্য থাকতে হবে। দুইজন ব্যক্তি কমপক্ষে একই উদ্দেশ্য, হ্যাঁ, কমন ইন্টেনশন, একই উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে ব্যাংক ডাকাতি করা, এরকম। হ্যাঁ, আমি ওই যে মামলাটা, যে বিখ্যাত একটা মামলা, এই মামলাটা আলোচনা করলেই সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সকলের অংশগ্রহণ থাকতে হবে এবং কাজটি সংগঠন হতে হবে। সংগঠন হতে হবে। ওকে, তাহলে দেখুন এখানে কি কি আমরা দেখলাম, যে কমপক্ষে দুইজন ব্যক্তি, তাদের একই উদ্দেশ্য অর্থাৎ কমন ইন্টেনশন থাকতে হবে, সকলের অংশগ্রহণ থাকতে হবে, কাজটি সংগঠন হতে হবে। যদি কাজটি সংগঠন না হয়, সকলেই অংশগ্রহণ না করে একজন ব্যক্তি হয়, সেটা হবে না। অবশ্যই দুইয়ের অধিক ব্যক্তি, দুই বা ততোধিক ব্যক্তি থাকতে হবে, দুই বা ততোধিক, কমপক্ষে দুইজন। তাহলে কমন ইন্টেনশনের ক্ষেত্রে কমপক্ষে দুইজন, একই উদ্দেশ্য থাকতে হবে, সকলের অংশগ্রহণ থাকতে হবে এবং অপরাধটা সংগঠন হতে হবে। তাহলে এই বিষয়টি হচ্ছে কমন ইন্টেনশন। যেমন ধরেন আমরা কিছুদিন আগে একটা মামলা দেখলাম, যে কি জানি একটা ছেলের মারলো না, একটা তোমার আবরার হত্যার কথা আমরা বলতে পারি। আবরার হত্যা, রাইট। এই যে আবরার হত্যা, হ্যাঁ, কলেজ ভার্সিটির যে আবরার, কোন ভার্সিটি জানি, বুয়েটের, হ্যাঁ, বুয়েটের যে আবরার, আমাদের মেধাবী একজন ছাত্র। এখানে আপনারা লক্ষ্য করবেন, তাকে কি সবাই পিটাইছে, সবাই মারছে? না, সবাই কিন্তু তাকে পিটাই নাই। তাহলে কি দেখেন, আবরার হত্যা মামলায় কিন্তু আমরা দেখতে পাই অনেক আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিছু আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এখানে কিন্তু পিটাইছে মাত্র 2-3 জন বা 4 জন, এরকম আমরা ভিডিও ফুটেজও কিন্তু আমরা ভাইরাল হওয়ার কারণে দেখেছি। তাহলে এখানে কিন্তু অনেক আসামি ছিল, অনেককেই আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন, অনেককেই কি করছেন, যাবজ্জীবন দিয়েছেন। কেন দিয়েছেন? যে তারা অংশগ্রহণ করেছিল কে, তাদের উদ্দেশ্যটা কি ছিল, একের অধিক ব্যক্তি ছিল কিনা, অপরাধটা সংগঠন হয়েছে কিনা, বিচার্য বিষয়গুলো নির্ণয় করতে হবে। দেখেন, আবরার হত্যা মামলা আমরা দেখতে পাবো অনেকেই এখানে মৃত্যুদণ্ড, কেউ যাবজ্জীবন কারাদণ্ডে এখানে দণ্ডিত হয়েছেন। তাহলে সবাই কিন্তু আবরারকে মারেনি। তেমনি ভাবে আমরা এখানে বিখ্যাত একটা মামলা, বীরেন্দ্র কুমার ঘোষ ভার্সেস দ্য এম্পায়ার, এখানে একটা মামলার কথা আমরা বলতে পারি, যেটা 1923 সালে 3 আগস্ট একটা মামলা, একটা ঘটনার কথা আমরা বলি। এই মামলাটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এই মামলাটা বীরেন্দ্র কুমার ঘোষ, বিখ্যাত একটা মামলা, বীরেন্দ্র কুমার ঘোষ ভার্সেস এম্পায়ার, মানে রাষ্ট্র, হ্যাঁ, বীরেন্দ্র কুমার ঘোষ বা রাষ্ট্র, এটা ধরতে পারেন। ওকে, এই যে বীরেন্দ্র কুমার ঘোষ, এখানে 1923 সালের 3রা আগস্ট একটা ঘটনা। এই ঘটনাটা কি? এই ঘটনাটা ছিল এরকম, ওই দিন পোস্টমাস্টার যখন একটা যে বীরেন্দ্র কুমার ঘোষ, হ্যাঁ, যে মামলাটা শঙ্করীতলা নামক একটা স্থানের কথা বলা হচ্ছে, শঙ্করীতলা নামক একটা স্থানে এখানে কি হয়েছে, পোস্টমাস্টার তিনি কি করতেছেন, পোস্ট অফিসে টাকা গুনতেছেন। তেমন সময় বীরেন্দ্র কুমার ঘোষ কি করলেন, আরো তিনজন না কয়জন, হ্যাঁ, আরো 3 জন ব্যক্তির সমন্বয়ে বীরেন্দ্র কুমার ঘোষ ছিলেন, তার সাথে কে ছিলেন, আরো 3 জন ব্যক্তির সমন্বয়ে তারা কি করলেন, পোস্ট অফিসে গেলেন এবং পোস্ট মাস্টারকে টাকা দেওয়ার জন্য বললেন। তিনি টাকা দিলেন না, তার মধ্যে একজন কি করলেন, গুলি করলেন। বীরেন্দ্র কুমার ঘোষ গুলি করেননি, কিন্তু অন্যজন গুলি করলেন। সঙ্গে সঙ্গে পোস্ট মাস্টার কি হলেন, মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তখন আমরা দেখতে পাই হত্যা মামলা হয়। এই হত্যা মামলায় আমরা দেখতে পাই বীরেন্দ্র কুমার ঘোষ সহ যারাই উপস্থিত ছিলেন, এই যে 4 জন ব্যক্তি, সবারই মৃত্যুদণ্ড হয়। কিন্তু বীরেন্দ্র কুমার ঘোষ কমন ল অনুযায়ী তিনি কি করলেন, তিনি উচ্চ আদালতে আপিল করলেন। আপিল আদালতে এটাই সিদ্ধান্ত হলো যে না, তাদের যে উদ্দেশ্যটা ছিল, কমন ইন্টেনশনটা ছিল কি, এখানে ডাকাতি করা, টাকা ডাকাতি করা, এবং সেখানে দেখা যাচ্ছে সবাই অংশগ্রহণ করেছে।
এবং এই ডাকাতি সংগঠন কালে তিনি খুন করতে পারেন। একজনে খুন করলেও এখানে এই লাইবেলটা, এই লাইবিলিটিটা সকল আসামিকে নিতে হবে। সেহেতু এখানে কি বরেন্দ্র কুমার ঘোষও হত্যা দায়ে অভিযুক্ত হবেন। সেই রায়টা কিন্তু আদালত বহাল রাখে। ওকে, সবাইকে দোষী সাব্যস্ত করা হয়। এই যে বরেন্দ্র কুমার ঘোষ যে মামলাটা, এই মামলাটা একটু ভালোভাবে ডিটেলসে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, অথবা বিভিন্ন গাইডেও দেওয়া আছে। বরেন্দ্র কুমার ঘোষ বনাম যে রাষ্ট্র মামলাটা 1923 সালের 3রা আগস্টের যে ঘটনাটা, এই ঘটনা থেকে আমরা দেখতে পাই যে 4জন ব্যক্তি, এখানে আদালত যে ব্যাখ্যাটা দেন যে সরাসরি আপনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিন্তু কাজটা আপনি করেননি, বাট আপনি সেখানে সহযোগিতা করেছেন। একজন হয়তোবা দরজায় দাঁড়াইছিলেন যে কোনো লোক আসতেছে কিনা একটু দেখি, আরেকজন হয়তোবা কি করলেন যে দেখা যাচ্ছে তার হাত ধরলেন, আরেকজন কি করলেন ছুরি ঢুকাই দিলেন, এরকম হতে পারে। যাই হোক, এখানে যে বিষয়টা মনে রাখতে হবে, কমন ইন্টেনশনের ক্ষেত্রে বা যৌথ দায়ের ক্ষেত্রে কমপক্ষে 2জন ব্যক্তি থাকতে হবে, তাদের একই উদ্দেশ্য থাকতে হবে, সকলের অংশগ্রহণ থাকতে হবে এবং কাজটা সংগঠন হতে হবে। তাহলে এটা হবে কি যৌথ দায় বা পরার্থ দায়, যেটা আমরা 34 ধারাতে দেখতে পেলাম। ওকে, আমরা 34 ধারা থেকে কয়টা প্রশ্ন করা হয়েছে। দণ্ডবিধির কোন ধারায় অভিন্ন ইচ্ছাজনিত দায় সম্পর্কে বর্ণিত আছে, বা জয়েন্ট লাইবিলিটি, কমন ইন্টেনশন একই বিষয়। জয়েন্ট লাইবিলিটি, কমন ইন্টেনশন, যৌথ দায়, পরার্থ দায় সবই একই বিষয়। তাহলে আমরা এখান থেকে 2টা প্রশ্ন একটু দেখে নেব। চ সহ 5 ব্যক্তি ছকে হত্যা করার পরিকল্পনা করে, একটা প্রশ্ন 8ম ভিজিএসে করা হয়েছে। চ সহ 5 ব্যক্তি ছকে হত্যা করার পরিকল্পনা করলো। পরিকল্পিত দিন, তারিখ, সময়ে তারা সকলে মিলে ছকে হত্যা করলো। চ সহ উক্ত ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের 302 ধারার সাথে নিচের কোন ধারাটি প্রাসঙ্গিক? 134, 34, 120 নাকি 114 ধারা? এটা কত ধারা হবে? অবশ্যই 34 ধারা হবে, জয়েন্ট লাইবিলিটি হবে। ওকে, আমরা ক্রিমিনাল নলেজ অর ইন্টেনশন, এই যে যৌথ দায়, পরার্থ দায় আপনি যখন করবেন তখন 35 ধারাতে যে বিষয়টা বলা হচ্ছে যে আপনি অপরাধটা যখন করবেন, এই অপরাধটা করার সময় যে ক্রিমিনাল নলেজ, ক্রিমিনাল নলেজ, ক্রিমিনাল নলেজ যদি আপনার থাকে, ক্রিমিনাল নলেজ যদি থাকে, একটা অপরাধ যখন সংগঠন করবেন, অপরাধটা সংগঠনের পাশাপাশি আপনাকে অবশ্যই কি থাকতে হবে? ক্রিমিনাল নলেজ থাকতে হবে এবং কমন ইন্টেনশন থাকতে হবে। তাহলে সেটা হবে ক্রিমিনাল নলেজ অর কমন ইন্টেনশন। 35 ধারাতে বলছে যখন অপরাধটা করবেন সকলে মিলে যখন ক্রিমিনাল নলেজ প্রয়োগ করবে, সেটা হচ্ছে 35 ধারা। 35 ধারাতে একটা কথা বলা হচ্ছে ক্রিমিনাল নলেজের কথা, যে অপরাধটা করবেন এই অপরাধটা সম্পর্কে যদি আপনার নলেজ থাকে, ক্রিমিনাল মাইন্ড থাকে, সেটাই এখানে বিষয়টা হচ্ছে যখন একাধিক ব্যক্তি কোনো কাজ অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় নিয়ে সম্পাদন করে, সেটাও যৌথ দায়। যখন একটা অপরাধ করে অবশ্যই তো সেটা ক্রিমিনাল নলেজে থাকে। আমরা 35 ধারাতে মামলা দেখতে পাই না, সাধারণত 34 ধারাতে মামলাগুলো ইনক্লুড করা হয়। 36 ধারাতে বলছে আংশিক ভাবে কাজ, আংশিক ভাবে বিচ্যুতির সাহায্যে সংঘটিত অপরাধের ফলাফলের কথা। এখানে একটা উদাহরণটা মনে রাখবেন, লিখিত পরীক্ষার জন্য এই উদাহরণটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই উদাহরণ থেকে প্রশ্ন করা হয়। উদাহরণটা হচ্ছে এ অংশত অবৈধভাবে বিকে খাবার না দিয়ে অংশত বিকে মারধর করে ইচ্ছাকৃতভাবে বিকে হত্যা ঘটায়, মৃত্যু ঘটায়, এ খুনের অপরাধে অভিযুক্ত হবে। মানে আংশিক কাজ, আংশিক বিচ্যুতি, এই আংশিক কাজ 35 ধারা 36 ধারাতে বলছে আংশিক কাজ, আংশিক কাজ, আংশিক বিচ্যুতি, 2টা বিষয় এখানে বলছি। বিচ্যুতি কিরকম? এই যে দেখেন আংশিক কাজটা কি? আংশিক কাজটা হচ্ছে মারধর করলো, তাকে মারধর করলো। বিচ্যুতিটা কি? তাকে একজন মানুষকে যদি খাবার না দেওয়া হয় তাহলে কি তিনি বেঁচে থাকবেন? অবশ্যই না, কারণ খাবার একজন মানুষকে দিতে হবে। আপনি কি করলেন? এই যে আয়নাঘরের কথা বললাম, আয়নাঘরে আটকিয়ে কি করলেন? তাকে খাবার দিলেন না, আবার একদিন পর যায় ধুমধাম
মারলেন, তাহলে এখানে কি হবে? আংশিক কাজ করলেন, মারলেন, আবার খাবার দিলেন না, বিচ্যুতি করলেন, তাহলে এটা 36 ধারা। আংশিক কাজ করলেন, আংশিক বিচ্যুতি করলেন। ওকে, এখান থেকে 37টা খুবই মোস্ট লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 38 ধারাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি একটু পড়িয়ে দিচ্ছি, 37 38 ধারাটা পড়িয়ে দিচ্ছি। ওকে, খুবই মোস্ট ইম্পর্টেন্ট, ব্যাখ্যা সহ পড়বেন 37 ধারা। আচ্ছা, এটাকে শেষ করি। এখানে দেখেন, কোন অপরাধ সম্পাদনকারী সংগঠনকারী কতিপয় কাজের একটি সম্পাদনের মাধ্যমে সহযোগিতা করলেন। কিরকম? ধরেন এ, বি, সি, ডি 4 জন ব্যক্তি এফ নামক একজন ব্যক্তিকে হত্যা করবেন। এ নামক ব্যক্তি কি করলেন? বিষ কিনলেন, বিষ ক্রয় করলেন, বি নামক ব্যক্তিকে দিলেন। হ্যাঁ, বি নামক ব্যক্তি কি করলো? এটা পানির সাথে মিশালো, পানির সাথে মিশাইলো। সি এবং ডি নামক ব্যক্তি যায় কি করলেন? এফ নামক ব্যক্তিকে খাওয়াইলেন। তাহলে এখানে দেখেন বিভিন্ন রকমের একটা পরিকল্পনা কিন্তু এদের আছে। কেউ বিষ কিনলেন, কেউ পানির সাথে মিশাইলেন, কেউ হয়তোবা তাকে খাওয়াই দিলেন, এইরকম হতে পারে। এই ক্ষেত্রে বলা হচ্ছে কোন অপরাধ সম্পাদনকারী সংগঠনকারী কতিপয় কাজের একটি সম্পাদনের মাধ্যমেও যদি আপনি সহযোগিতা করেন, সেটা হচ্ছে কমন ইন্টেনশন। কারণ এ নামক ব্যক্তি কিন্তু এফ নামক ব্যক্তিকে বিষ খাওয়ায় নাই, তাদের একটা কমন ইন্টেনশন আছে। তারা পরিকল্পনা করলো, এই তুই বাজার থেকে বিষ কিনে নিয়ে আসবি, আমি পানির সাথে মিশিয়ে ই নামক ব্যক্তিকে দেব, সে এফ নামক ব্যক্তিকে খাওয়াই দিবে। তাহলে দেখেন, এক একজন ব্যক্তি কিন্তু এক একটা কাজ করছে। কেউ বিষ কিনছে, কেউ মিশাইছে, আবার কেউ নিয়ে খাওয়াইছে। ওকে, আবার কেউ দেখেন যে এই দাওয়াত দিলাম, তুই আমার বাড়িতে আসিস, একজন হয়তো দাওয়াত দিয়ে নিয়ে আসছে, কিন্তু তাদের পরিকল্পনা, তাদের উদ্দেশ্য, ইন্টেনশনটা কি ছিল? তাকে হত্যা করা। এটা হচ্ছে মূলত 37 ধারা। কিছু উদাহরণ এইরকম পড়ে নেবেন, যে উদাহরণগুলো আমি বলবো আন্ডারলাইন করে রাখবেন, লিখিত পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যেমন ধরেন, এ ও বি পৃথকভাবে এবং বিভিন্ন সময়ে অল্প মাত্রায় বিষ প্রয়োগ করে সিকে হত্যা করার একটা ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র মোতাবেক এ ও বি সিকে হত্যা করার উদ্দেশ্যে বিষ প্রয়োগ করলো। একইভাবে কয়েকদিন বিভিন্ন মাত্রায় প্রযুক্ত বিষক্রিয়ার ফলে সি মারা যায়। এই দৃষ্টান্তে ও বি খুনের অপরাধ সংগঠনের জন্য উদ্দেশ্যমূলকভাবে পরস্পরের সহযোগিতা করেছে। আচ্ছা, যাই হোক, এই উদাহরণটা পড়বেন। এ ও বি দুইজন জেলার, এই জেলারের উদাহরণটা পড়বেন। এ ও বি দুইজন কি? জেলার। হ্যাঁ, জেলার। সি একজন কয়েদি। এ ও বি জেলার হিসেবে, সি এর তত্ত্বাবধায়ক। তাহলে যিনি কয়েদি জেলার, তাকে কি করবেন? তত্ত্বাবধানে রাখেন জেলাররা, তাই না? এখন দেখা যাচ্ছে সি পালাক্রমে 6 ঘন্টা করে এ ও বি এর অধীনে থাকে। এ ও বি প্রত্যেক সি এর মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে জ্ঞাতসারে নিজ নিজ তত্ত্বাবধানকালে সি এর জন্য প্রেরিত যে খাদ্য অবৈধভাবে সিকে প্রদান না করে তার মৃত্যু ঘটানোর কাজে পরস্পরকে সহযোগিতা করে। ফলে অনাহারে সি এর মৃত্যু ঘটে। এ ও বি উভয়ই সি এর মৃত্যুর জন্য দায়ী। তাহলে যে জেলার, দুইজন জেলারের অধীনে থাকবে একজন ব্যক্তি, তাকে খাদ্য দেওয়া অবশ্যই, যেহেতু একজন জেল খাটা যে আসামি বা কয়েদি, তাকে যদি আপনি খাবার না দেন, তাহলে তিনি 1 দিন 2 দিন 3 দিন এইভাবে কিন্তু না খেয়ে মারা যাবে। তাহলে আপনি তত্ত্বাবধায়ক হিসেবে অবশ্যই তাকে খাওয়া দেওয়া উচিত, খাদ্য দেওয়া উচিত, খাবার দেওয়া উচিত। আপনি দিচ্ছেন না। কয়েকজন মিলে যখন এই কাজটা সংগঠন করবেন, তখন সবাই এখানে লায়াবল হবেন। ওকে, একটা প্রশ্ন 37 ধারা থেকে করা হয়েছে। এক্স ওয়াই জেড, এক্স ও ওয়াই, এক্স এবং ওয়াই দুইজন মিলে জেড কে পৃথক সময়ে ক্ষুদ্র মাত্রার বিষ প্রয়োগে খুন করার চুক্তি করে চুক্তি মোতাবেক বিষ প্রয়োগ করে, কিন্তু এক্স এর প্রদত্ত বিষের মাত্রার কারণে জেড মারা যায়। উক্ত মৃত্যুর জন্য কে বা কারা দায়ী? মানে এক্স নামক ব্যক্তিও জেড কে বিষ খাওয়াইছে, ওয়াইও বিষ খাওয়াইছে, এর ফলে মারা গেছে। এখন কে দায়ী? এখানে কিন্তু উভয়ই দায়ী, এটাই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হবে। এই যে, হ্যাঁ, 38 ধারাটা একটু দেখেন। 38 ধারাটা কিন্তু 34 ধারার একটু ব্যতিক্রম। 38 ধারাটা দেখেন, ব্যতিক্রম হচ্ছে 34 ধারা। কেমন ব্যতিক্রম? 34 ধারা। 38 ধারাটা যদি আমরা কথা বলি,
যে এখানে বলছে অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন অপরাধের দোষী সাব্যস্ত হবেন। যে বিভিন্ন অপরাধের দোষী যারা জড়িত তারা কি হবে? বিভিন্ন অপরাধে জড়িত হবে, বিভিন্ন অপরাধে জড়িত হবে, জড়িত হবে। কিরকম? এটা হচ্ছে এরকম, বিভিন্ন অপরাধে জড়িত হতে পারে। একটা উদাহরণ পড়ি, আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এ এমন উগ্র প্ররোচনায় ক্ষিপ্ত হয়ে সিকে আক্রমণ করলো। এ নামক ব্যক্তি কাকে আক্রমণ করলো? সিকে। যে উদাহরণগুলো পড়াচ্ছি বই থাকলে আন্ডারলাইন করে রাখবেন, গাইড থাকলে যদি গাইডে থাকে আন্ডারলাইন করে রাখুন, কারণ এই উদাহরণ থেকেও প্রশ্ন হতে পারে, লিখিত পরীক্ষায় প্রশ্ন হতে পারে। ওকে, এ নামক ব্যক্তি অনেক উত্তেজিত ক্ষিপ্ত হয়ে সিকে আক্রমণ করলো। তার এই আক্রমণে সি নিহত হলে তা কেবল অপরাধমূলক নরহত্যাই হবে, যা খুন বলে গণ্য হবে না। তাহলে হঠাৎ করে যদি কেউ উগ্র হয়ে কাউকে আক্রমণ করে, আমরা 99 ধারার 300 ধারার ব্যতিক্রমগুলো যখন পড়বো তখন আমরা কিন্তু এটা কালপাবল হমিসাইড হিসেবে ধরতে পারবো। হ্যাঁ, কিন্তু এখানে যে বিষয়টা বলছে, হ্যাঁ এটা নরহত্যা হবে, যা খুন বলে গণ্য হবে না। সি এর প্রতি বিয়ের বিদ্বেষ থাকায় সিকে হত্যা করার জন্য বিয়ের অভিপ্রায় থাকায় বি বিনা প্ররোচনায় সিকে হত্যাকাণ্ডে একে সহায়তা করে। এই দৃষ্টান্তে এ ও বি উভয়ই সিকে হত্যার নিয়োজিত থাকলেও বি খুনের অপরাধে অপরাধী হবে। এই যে কমন ইন্টেনশন যে ব্যতিক্রমটা, আমি লিখিতভাবে এই বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। ধরেন 38 ধারাটা কেন ব্যতিক্রম, এই উদাহরণটা আবার 99, 300 এর মধ্যে পেয়ে যাবেন। ধারা 299, 300। দেখেন, করিম, রহিম দুইজন ব্যক্তি, না এটা ধরি, ধরেন করিম নামক ব্যক্তি, সে কি হলো? রহিম এর সাথে কথা বলতেছে। সে কি হলো? হঠাৎ করে উত্তেজিত হয়ে বলল, হঠাৎ করে উত্তেজিত হয়ে কাকে হত্যা করলো? রহিমকে হত্যা করলো। হত্যা, হঠাৎ করে কথা বলার এক পর্যায়ে হঠাৎ করে উত্তেজিত হয়ে রহিমকে হত্যা করলো। তাহলে করিম কি করছে? কালপাবল হোমিসাইড বা নরহত্যা করছে। এখন দেখা যাচ্ছে আমাদের জুয়েল সাহেব কি করলেন? জুয়েল সাহেব, রহিমের সাথে পূর্ব একটা শত্রুতা আছে। এই জুয়েল সাহেব যা কি করলেন? করিমকে বললেন, এই পেড়া, এই নে দাও নে, তাকে হত্যা করে ফেল। তাকে কি করলেন? প্ররোচনা দিলেন, এই হত্যাকাণ্ডে তাকে সাহায্য করলেন। ওকে, তাকে আরো উত্তেজিত করে দিলেন, এরকম হতে পারে। তাহলে জুয়েল সাহেব কিন্তু এখানে নরহত্যার অপরাধে দোষী হবেন না, তিনি কি হবেন? তিনি খুনের অপরাধে অপরাধী হবেন। দেখেন, হত্যাটা করলো কে? করিম। ক্রোধে উত্তেজিত হয়ে হঠাৎ করে তিনি উত্তেজিত হয়ে পড়লেন, তিনি রহিমকে হত্যা করলেন। জুয়েল এসে বলতেছেন, এই বেড়া, একটা কূপ দিলে মরবে, আরেকটা দে, মানে তাকে আরো উত্তেজিত করে তুললেন। জুয়েল কিন্তু নিজে হাতে হত্যা না করেও এখানে খুনের দায়ে দোষী সাব্যস্ত হতে পারেন। এটাই হচ্ছে বিভিন্ন অপরাধে তারা কিন্তু অপরাধী হতে পারেন, যেটা 38 ধারা 34 ধারার ব্যতিক্রম। হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছেন? ওকে, হ্যাঁ, 299 ধারা কিছু ব্যাখ্যা আছে, সেখানে পড়বো আমরা। আবার ষড়যন্ত্র, প্ররোচনা, অ্যাবেটমেন্ট, হ্যাঁ এই বিষয়গুলো তো আমরা এগুলো পড়বো। ওকে, এখান থেকে আমরা কমন ইন্টেনশন থেকে তাহলে কি জানলাম? কমন ইন্টেনশন 34 ধারা থেকে আমি সংক্ষিপ্ত ভাবে সামারিটুকু বলে দিচ্ছি আবারও। কমন ইন্টেনশন থেকে আমরা জানলাম যৌথ দায়, পরার্থ দায় বা জয়েন্ট লায়াবিলিটি, কমন ইন্টেনশন একই বিষয়। যখন দুই বা ততোধিক ব্যক্তি একই উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিত ভাবে একটি কাজ সংগঠন করে সবাই অংশগ্রহণ করে, সেটা হচ্ছে কমন ইন্টেনশন 34 ধারা। ওকে, 35 ধারাতে বললাম একটা কাজ, অপরাধ সংগঠন করতে গিয়ে যখন ক্রিমিনাল নলেজ এই বিষয়টা আপনি থাকবে, সেটাই বলা হচ্ছে 35 ধারা। 36 ধারাতে বললাম আংশিক কাজ, আংশিক বিচ্যুতি। আপনি একজন ব্যক্তিকে কিছুক্ষণ মারধর করবেন, তার যে খাওয়ার টাইম, সেই খাবারটাও তাকে দিবেন না, এটা হচ্ছে বিচ্যুতি। আবার কিছু কাজ 37 ধারাতে পড়েছি কি, একটি সম্পাদনের মাধ্যমে কতিপয় ব্যক্তি যখন আরেকজন ব্যক্তিকে হত্যা করার পরিকল্পনা করে, এই পরিকল্পনা অনুযায়ী যখন সকলেই অংশগ্রহণ না করেও একজন কি করলো, দেখা যাচ্ছে একজন বিষ কিনলো, আরেকজন বিষে পানি মিশালো, আরেকজন তাকে খাইয়ে দিল,
এইভাবেও কিন্তু হত্যা সংঘটিত হয়। এটাই 37 ধারা, এটাও কিন্তু আমরা দেখতে পাই। 38 ধারাতে সবচাইতে গুরুত্বপূর্ণ যে উদাহরণটা আমি দিলাম, করিম নামক ব্যক্তি রহিমকে হত্যা করলো হঠাৎ করে উত্তেজিত হয়ে, কথা বলার এক পর্যায়ে। এখন আমাদের জুয়েল সাহেব কি করলেন, তাকে আরো উত্তেজিত করলেন যে মাইরা ফাল শালারে। সে কি করলো, তাকে হত্যা করলো। রহিম কিন্তু নরহত্যা, জুয়েল যে প্ররোচনা দিল হত্যা করে ফেলো, খুনের অপরাধী হবে। ওকে, এখানে ইন্টেনশনটা মেইন, হ্যাঁ ইন্টেনশনটাই মেইন। ওকে, তাহলে আমরা প্রায় ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আর কয়েকটি ধারা আলোচনা করব, হ্যাঁ সবচেয়ে। তবে আগামী কালকে ক্লাস হবে ইনশাল্লাহ, সবাই যুক্ত থাকবেন। 40 অপরাধ, 40 ধারাটা আমরা পড়বো। 40 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। অপরাধের সংজ্ঞা, 40 ধারা এটা পড়েন। অপরাধের সংজ্ঞা, অপরাধের সংজ্ঞা, এই 40 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন অপরাধটা কি, অপরাধের কিন্তু বিভিন্ন স্তর, বিভিন্ন কাজ আছে। হ্যাঁ, সে প্রেক্ষিতে আমরা বলতে পারি এমন কোনো কাজ বা নিবৃত্তি যা আইন দ্বারা নিষিদ্ধ, যা করলে প্রচলিত আইনে শাস্তির বিধান আছে। তাহলে এক কথায় আমরা বলতে পারি যেটা আইনে নিষেধ করা আছে, যেটা করলে আপনাকে শাস্তি দেওয়া যাবে, সেটাই হচ্ছে অপরাধ। এমনও হতে পারে একটা কাজ আপনি না করলে সেটাও কিন্তু অপরাধ হিসেবে গণ্য হতে পারে। এমনও তো বিষয় আছে, আপনি করতেছেন না, আপনার দায়িত্ব হচ্ছে একজনকে খাবার দেওয়া, আপনি তার তত্ত্বাবধায়ক, আপনি খাবার দিচ্ছেন না, না খায়া সে মারা গেল, এটাও কিন্তু অপরাধ। তাহলে আমরা এটাই বলতে পারি যে কাজ করা বা করা থেকে বিরত থাকা, যে কাজটি করা বা করা থেকে বিরত থাকা আইনে অপরাধ, সেটাই অপরাধ। মানে আইনে অপরাধ না, আইনে শাস্তির বিধান আছে। যে কাজটা করা অথবা করা থেকে বিরত থাকা আইনে শাস্তির বিধান রাখা হয়েছে, সেটাকে আমরা কি বলতে পারি, অপরাধ বলতে পারি। হ্যাঁ, অফেন্স বলতে পারি। ওকে, তাহলে এখানে যে বিষয়টা বলছে অপরাধ শব্দ দ্বারা এই বিধি বলে দণ্ডনীয় কোনো কাজ বা বিষয়কে বোঝায়। কমপ্লিট হয়েছে না কিন্তু আমার মনে হয় ব্যাখ্যাটা। এই যে সংজ্ঞাটা দিছে যে দা ওয়ার্ড অফেন্স, হ্যাঁ, ডিনোটস এ থিং মেড পানিশেবল বাই দিস কোর্ট, মানে এই যে দণ্ডবিধির অধীনে যেগুলো অপরাধ, যেগুলো দণ্ডনীয়, সেগুলিকেই অপরাধ বলে। তবে আমি আমার ভাষায় বললাম যেটা করা এবং না করা দণ্ডনীয়, সেটাই অপরাধ। এক কথা বুঝে নিবেন। ওকে, অপরাধ কত প্রকার, অপরাধের কয়টা স্তর থাকে? অপরাধের 4টা স্তর থাকে। অপরাধের কয়টা স্তর? অপরাধের 4টি স্তর থাকে। 4টি স্তর। কয়টা স্তর থাকে? অপরাধের 4টি স্তর থাকে। কি কি? 1 নাম্বার আমরা বলতে পারি অভিপ্রায় প্রস্তুতি। অভিপ্রায় থাকতে হবে, প্রস্তুতি থাকতে হবে, হ্যাঁ, উদ্দেশ্য থাকতে হবে, হ্যাঁ, প্রচেষ্টা, উদ্দেশ্য বা প্রচেষ্টা এবং সংগঠন। ওকে, এই 4টা জিনিস যখন একত্রিত হবে সেটা হয়ে যাবে অফেন্স বা অপরাধ। অপরাধ কত প্রকার? অপরাধ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রকার হতে পারে। আমরা যদি জামিনের দিক থেকে চিন্তা করি, জামিন এর চিন্তা করলে 1 প্রকার অপরাধ, 2 প্রকার হবে আমলযোগ্য কিনা, এই দিক থেকে একটা অপরাধ হবে। তারপরে হচ্ছে মীমাংসাযোগ্য অপরাধ। হ্যাঁ, মূলত হচ্ছে 3 প্রকার অপরাধ। জামিনযোগ্য কোনগুলো, আমলযোগ্য কোনগুলো, মীমাংসাযোগ্য কোনগুলো, এটা আমরা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজারের যে 2য় তফসিল, এই তফসিলে কিন্তু অপরাধের শ্রেণী বিন্যাস দেখতে পাই। তাহলে জামিনযোগ্য অপরাধ হচ্ছে 2 প্রকার। জামিনের ক্ষেত্রে অপরাধ 2 প্রকার। জামিনের ক্ষেত্রে অপরাধ 2 প্রকার। একটা হচ্ছে জামিনযোগ্য অপরাধ এবং জামিন অযোগ্য অপরাধ। আমলযোগ্যর ক্ষেত্রে আমলযোগ্য মানে কগনিজেবল অফেন্স এবং নন কগনিজেবল অফেন্স। আমলযোগ্য অপরাধ, আর একটা হচ্ছে অযোগ্য অপরাধ, হ্যাঁ, আমলযোগ্য নয়, যেগুলো নন কগনিজেবল অফেন্স। মীমাংসার ক্ষেত্রে যে অপরাধগুলো আপোষ করা যায়, যেমন ধরেন আপনি একজনকে চোট দিচ্ছেন, অ্যাসাল্ট করছেন, সেটা কি 323 সিম্পল হার্ট।
পানি বের হচ্ছে সব দিয়ে। সরি। যাই হোক, আমলযোগ্য অপরাধ দুই প্রকার, মীমাংসাযোগ্য। ধরেন একজনকে আপনি চট দিচ্ছেন, সেটা হচ্ছে সিম্পল হার্ট, তাহলে সেটা মীমাংসাযোগ্য অপরাধ। ওকে, আবার দেখা যাচ্ছে আপনি কাউকে হত্যা করছেন, এই হত্যা করার পরে কি আপনি মীমাংসা হতে পারবেন? সেটা মীমাংসা অযোগ্য অপরাধ। এরকম, হ্যাঁ। তাহলে অপরাধের ধরন অনুযায়ী অপরাধ আমরা দেখি জামিনযোগ্য দুই প্রকার, আমলযোগ্য দুই প্রকার, মীমাংসাযোগ্য দুই প্রকার। হ্যাঁ, ধরন অনুযায়ী এটা। যাই হোক, সর্দি তো হঠাৎ করে। ওকে, আমরা কোথায় পড়বো এখন? 52 ধারাটা বলবো। হ্যাঁ, গুড ফেথ 52 ধারাটাই পড়ি। 51 হলফ, হলফ শব্দের শব্দ হলফের পরিবর্তে আইন বলে দরকার নাই। 52 ধারাটা পড়বেন, গুড ফেথ। গুড ফেথ বা সরল বিশ্বাস। সরল বিশ্বাসটা কি, এটা হচ্ছে মূল বিষয়। দেখেন এখানে যেভাবে বলা হচ্ছে, ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন, ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন। সরল বিশ্বাসটা হতে হবে অবশ্যই সতর্কতা এবং মনোযোগ সহকারে। হ্যাঁ, সতর্কতা এবং মনোযোগ সহকারে। সতর্কতা ও মনোযোগ দিয়ে যে বিষয়টা আপনার হয়, সেটা হচ্ছে গুড ফেথ। গুড ফেথ হতে হলে অবশ্যই সতর্কতা থাকতে হবে এবং মনোযোগ দিতে হবে। মনোযোগ এবং সতর্কতার সহিত যে কাজটি করবেন, সেটা হচ্ছে সরল বিশ্বাস বা গুড ফেথ। ওকে, এর সংজ্ঞা 52 ধারাতে দুইটা প্রশ্ন করা হয়েছে। গুড ফেথ এটা নিয়ে একটা ইংরেজিতে প্রশ্ন করা হয়েছে, নাথিং ইজ সেড টু বি ডান অর বিলিভ ইন গুড ফেথ হুইচ ইজ ডান অর বিলিভ উইথাউট ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন। কথাটি উল্লেখিত হয়েছে কত ধারায়? এটা বলা হয়েছে 34 ধারাতে। ওকে, সরি 52 ধারাতে। কোন কাজ সদ্বিশ্বাসে কৃত বলে গণ্য হবে যদি কাজটি হয় সতর্কতা ও মনোযোগ সহায়ে, সতর্কতা ও মনোযোগ সহকারে। ওকে, দেখেন 52 ক এই ধারাটা অনেক বইয়ে নাই, অনেক বইয়ে অনেক স্যার পড়ানো না। 52 ক ধারাটা একটু বুঝেন, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 52 ক না, 52 ক এই ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। আশ্রয়, আশ্রয়ের ব্যাখ্যা দেওয়া হয়েছে এখানে, এই খুবই গুরুত্বপূর্ণ। ধরেন পিতা পুত্রকে আশ্রয় দিতে পারে, হ্যাঁ, মাতা সন্তানকে, ইত্যাদি ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই আশ্রয়ের কথা। হ্যাঁ, কেটে দাও। দেখেন, পিতা পুত্রকে আশ্রয় দিতে পারে, মাতা সন্তানকে আশ্রয় দিতে পারে, স্বামী স্ত্রীকে আশ্রয় দিতে পারে, বা স্ত্রী স্বামীকে। ওকে, দেখুন এখানে আশ্রয় বলতে কি বোঝায়? পিতা অপরাধ করলো, পুত্রের কাছে আশ্রয় নিতে পারে। পিতা অপরাধ করলো, পুত্রের কাছে আশ্রয় নিলে এটা পুত্র যদি আশ্রয় দেয় সেটা অপরাধ বলে গণ্য হবে। মাতা বা যে কোনো ব্যক্তি একটা অপরাধ সংঘটন করার পরে যদি অন্য কোনো ব্যক্তির নিকট আশ্রয় নেয়, যিনি আশ্রয় দিবেন তিনিও কিন্তু অপরাধী হবেন। দুইটা ব্যতিক্রম এখানে আপনারা দেখবেন। স্বামী স্ত্রী, স্বামী যদি তার স্ত্রীকে আশ্রয় দেয় এবং স্ত্রী যদি তার স্বামীকে আশ্রয় দেয়, স্বামী একটা অপরাধ করলো, স্ত্রী তাকে আশ্রয় দিলেন, স্ত্রীর কোনো অপরাধ হবে না। স্ত্রী কোনো অপরাধ করলো, স্বামী তাকে আশ্রয় দিলেন, সেটাও কোনো অপরাধ হবে না। ওকে, এই দেখেন এখানে বলছে 157 ধারায় এবং 130 ধারায় যে ক্ষেত্রে আশ্রিত ব্যক্তিকে উক্ত ব্যক্তির স্ত্রী বা স্বামী কর্তৃক আশ্রয় দেওয়া হয়, সেক্ষেত্রে আশ্রয় ছাড়া, আশ্রয় শব্দের কোনো ব্যক্তিকে আশ্রয়
খাদ্য, পানীয়, অর্থ, পোশাক, অস্ত্রপাতি, গোলাবারুদ বা পরিবহনের মাধ্যমে সরবরাহ করা অথবা গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্য কোনো ব্যক্তিকে যে কোনো মাধ্যমের সাহায্যে এই ধারায় বর্ণিত মাধ্যমসমূহের সদৃশ্য হোক বা না হোক সহায়তা করার অন্তর্ভুক্ত হবে। মানে সহায়তা করেছে বলে এখানে এটা বুঝবেন না, আমি সহজ ভাষায় যে বিষয়টা আপনাকে ধরিয়ে দিলাম, যে ধরেন একজন ব্যক্তি একটা অপরাধ করলো, আপনার কাছে যখন আশ্রয় নিবে, আপনি যদি তাকে আশ্রয় দেন সেটা অপরাধ। ব্যতিক্রম হচ্ছে দুইটার ক্ষেত্রে, স্বামী যদি স্ত্রীর কাছে আশ্রয় নেয় সেটা অপরাধ হবে না, স্ত্রী স্বামীর কাছে আশ্রয় নিলে সেটা অপরাধ হবে না। সরি, কথা বলতে পারতেছি না, আজকে বিদায় নেব, হ্যাঁ শেষ করে দেবো। স্যার, যদি এই ব্যক্তি না জেনে তাকে আশ্রয় দেয় তাহলে সে কি অপরাধী বলে গণ্য হবে? না, না জেনে যে সরল বিশ্বাস, গুড ফেথ থাকতে হবে। গুড ফেথ কি আমরা পড়লাম, ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন অবশ্যই থাকতে হবে। ওকে, সত্যি কথা বলতে আমি এখন কথা বলতে পারতেছি না, অনেকক্ষণ যুক্ত ছিলাম, অনেকেই যুক্ত ছিলেন আমাদের দুরন্ত ল একাডেমিতে, দেখতেই পাচ্ছি। হ্যাঁ, যারা যুক্ত ছিলেন আগামী কালকের ক্লাসে যুক্ত থাকবেন। আমরা আগামী কাল 53 থেকে 75, হ্যাঁ 53 থেকে কত ধারা পর্যন্ত, 75, হ্যাঁ শাস্তির যে ব্যাখ্যাগুলো আমরা আগামী কালকে পড়ব। শাস্তি কত প্রকার, কি কি ইত্যাদি অনেক বিষয় থাকবে। 53 থেকে 75 ধারা আগামী কালকে ইনশাআল্লাহ আলোচনা করব। আগামী কালকের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকে বিদায় নিচ্ছি। সত্যি কথা বলতে পারতেছি না। ওকে, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে হোয়াটসঅ্যাপে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম।